কাজিনের বিয়েতে গিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে বরবেশে দেখতে পাবো তা কখনোই ভাবিনি আমি। আমি দাঁড়িয়েছিলাম ঠিক ওর সামনেই, হাতে শরবতের গ্লাস নিয়ে। ওকে বরের সাজে দেখে আমার পুরো পৃথিবীটা থমকে গিয়েছিল যেন। তৌহিদিকে দেখে আমি যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক বোধ হয় ও হয়েছে। আমাকে দেখে ওর চেহারার একটা চোরভাব ফুটে উঠল। আমার চোখ তখন জলে টলমল করছিল, কিন্তু নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করেছিলাম। তৌহিদ নিজের চেহারার অস্বস্তি ভাবটা গোপন করার ব্যর্থ চেষ্টা করে আমার বাড়িয়ে দেওয়া শরবতের গ্লাসটি নিল। আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম, কি দুলাভাই, ভালো আছেন তো? আচমকা এমন একটা প্রশ্ন করায় তৌহিদ চমকে গেল। দুলাভাই ডাকটা হয়তো সে আশা করেনি আমার কাছ থেকে। শরবতের গ্লাসটাতে মাত্র চুমুক বসিয়েছিল, এই প্রশ্ন শুনে ওর কাশি উঠে গেল। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, সাবধানে কাজ করবেন না, এত কেয়ারলেস হলে সব কিছুতে আটকে আটকে যাবেন। তৌহিদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে বলল, মানে? আমি হেসে বললাম, বিয়ে করতে এসেছেন, এত ঘাবড়াচ্ছেন কেন? কই ঘাবড়াচ্ছি না, না, না তো। তাহলে আমার প্রশ্নের উত্তর দিলেন না যে? তৌহিদ থতমত গলায় বলল, কোন প্রশ্ন? আপনি ভালো আছেন কি না? আশেপাশে আমার অন্যান্য কাজিনরা বরকে ঘিরে বসেছিল। ওরাও অধীর আগ্রহে বসে আছে বর কি বলে তা শোনার জন্য। তৌহিদ কোনো মতে উত্তর দিল, ভালো আছি। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, সুন্দরী বউ বিয়ে করছেন বলে কথা, ভালো তো থাকতেই হবে। তবে আপনি আমার পরিচয় জানেন কি? আমি কনে পক্ষের লোক। তৌহিদ ঢোক গিলে বলল, হ্যাঁ, তা বুঝতে পেরেছি। আমি মাথা ঝুঁকিয়ে একটু নিচু হয়ে কানে কানে বললাম, মিস্টার তৌহিদ, এখন যদি আপনার আসল চেহারাটা সবার সামনে তুলে ধরি, তখন কি করবেন? তৌহিদ ফ্যাকাশে মুখে তাকালো, মিনমিন করে বলল, তুমি এখানে কেন? আর কি হও মিথিলার? আমি মিথিলা আপুর কাজিন, দূরের নয়, বেশ কাছের। ঘরের মানুষ বলতে পারেন। তৌহিদ বিস্মিত হয়ে বলল, যেমন? ও আমার বড় চাচার মেয়ে। আপনি আমার সাথে প্রতারণা করেছেন। আমি সবাইকে সবটা জানিয়ে দিলে আপনার ভালো মানুষের চেহারাটা থাকবে তো মিস্টার তৌহিদ? কথাটা বলে আমি সেখান থেকে সরে এলাম। পেছনে ফিরে দেখি তৌহিদ শেরওয়ানির পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছছে। খুব নার্ভাস দেখাচ্ছে। ওর পরনে খয়েরি রঙের শেরওয়ানি, ফর্সা চামড়ায় মানিয়েছে ভালো। তবে ওর বাহ্যিক গঠন যতটাই চমৎকার, ততটাই কুৎসিত ওর ভেতরটা। আর এই কথাটা আজ বিশ্বাস করতে বাধ্য হলাম। আমার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে, তবুও মুখে কৃত্রিম হাসি বজায় রাখলাম। এই বিশ্বাসঘাতকতার জন্য এক ফোঁটা চোখের জল ফেলতেও রাজি নই আমি। কিন্তু মন মানতে চাইছে না। তৌহিদির সাথে দীর্ঘ 4 বছরের সম্পর্ক আমার। কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আমাকে দেখেও নাকি ওর ভালো লেগে যায়। তারপর থেকে আমাকে বিরক্ত করা শুরু করে। ও নিজেই প্রপোজ করেছিল আমাকে। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে ওর পাগলামির কাছে হার মানতে বাধ্য হলাম। রাজি হয়ে গেলাম একসময়। আমার ইচ্ছে ছিল অনার্স শেষ করে বাসায় ওর কথা জানাবো। কিন্তু তার আগেই ও সব শেষ করে দিল। ঠকালো আমায়। অবশ্য সম্পর্কের প্রথম দিকে তৌহিদ আমার খুব কেয়ার করত। কিন্তু আজ প্রায় 2 মাস ধরে ওর মাঝে পরিবর্তন লক্ষ্য করছিলাম আমি। ফোন দিলে কথা বলতো না, দেখা করতে চাইতো না, এড়িয়ে চলার চেষ্টা করত। এমনকি আজ সকালেও ফোনে আমাকে বলেছে ওর শরীর নাকি খুব অসুস্থ। ভাবলাম সারাদিন অফিসে খাটুনি করে তাই হয়তো অসুস্থ। কিন্তু ও যে আমাকে এভাবে ঠকাবে তা ঘুণাক্ষরেও কল্পনা করিনি আমি। তবে তৌহিদির সত্যিটা চাইলেও কাউকে বলতে পারবো না আমি। কারণ মিথিলা আপু এই বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড। আপুর বয়স 29, বড় চাচার বেশ টাকা পয়সা আছে। মিথিলা আপুও সুন্দরী। তবুও মেয়ের বয়স বেশি বলে আপুর প্রায় অনেকগুলো বিয়ে ভেঙেছে। তা নিয়ে ইদানিংকালে বড় চাচা বেশ চিন্তিত ছিলেন। যদিও 29 বছর বয়সটা মোটেও বেশি নয়, তবে আমাদের সমাজে এ বয়সটাকে একটু বেশি বলেই ধরা হয়। বেশ কয়েকদিন যাবৎ মিথিলা আপুও বিয়ের চিন্তায় ডিপ্রেশন হয়ে পড়েছিল। আর পাড়াপড়শির মুখ থেকে সমালোচনা যেন সরছিলই না। বড় চাচা তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলেন। তার মধ্যে ডিফেন্স চাকুরি করা একটা ছেলে মিথিলা আপুকে বিয়ে করতে রাজি হয়েছে, তা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। তবে বিয়েতে বরপক্ষকে মোটা অঙ্কের টাকা, খাট, আলমারি, সোফা সেট সহ ঘর সাজানোর সামগ্রী উপহার দেওয়া হয়েছে। আর এই সমস্ত ঘটনাটা ফোনে জেনেছিলাম মাহাত ভাইয়ার কাছ থেকে। এই লোভেই হয়তো তৌহিদ আমাকে ছেড়ে আপুকে বেছে নিয়েছে। কারণ আমি বলেছিলাম আমাদের বিয়েতে এইসব যৌতুক দেওয়া নেওয়া হবে না। আমি এই প্রথাটাকে ভীষণ ঘৃণা করি। বড় চাচার কথা মাথায় রেখে বিয়ে বাড়ির আনন্দদায়ক মুহূর্তটাকে নষ্ট করতে চাই না বলেই সবার কাছে তৌহিদের সত্যটা লুকিয়ে গেলাম। জানি না কতটা ঠিক করেছি। তবে এই মুহূর্তে ঠিক ভুলের বিচারে আমি গেলাম না। ঘরে বসে দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদলাম।
আমার সাথে এই জঘন্য কাজটা না করলেও কি চলতো না তৌহিদের? সে একবার বলতে তো পারতো আমাকে আর চায় না, কিন্তু দিনের পর দিন মিথ্যে আশা দিয়ে ভালোবাসতে বাধ্য করেছে আমায়। কত শত স্বপ্ন দেখিয়েছে, এমনকি আজ সকালেও আমি জানতাম না তৌহিদ আমাকে ঠকিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। আহ, কি বোকা, নির্বোধ আমি। অনেকক্ষণ পরে ঘরের বাইরে থেকে মায়ের ডাক শুনতে পেলাম। দরজা খুলতে বলছেন আমাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও চোখ মুখ মুছে গিয়ে দরজা খুলে দিলাম। মা আমাকে দেখে অবাক হয়ে বললেন, বিয়ে খেতে এসে দরজা আটকে বসে আছিস কেন? কি হয়েছে? আমি বললাম, কই কিছু না, শাড়ির পিনটা খুলে গিয়েছিল তাই। মা ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, ও, তাড়াতাড়ি বাহিরে আয়, মিথিলা তোকে খুঁজছে। চাচি চলে এসেছে, এবার বিয়ে পড়ানো হবে। মায়ের কথায় আমি খুব বেশি অবাক হলাম না, কিন্তু মনের ভেতরটা কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল সবাইকে গিয়ে বলি, তৌহিদ শুধু আমার। কিন্তু ওর প্রতারণার কথা মনে হতেই ঘৃণা হলো আমার। ছি, তৌহিদ আমার চাচাতো বোনের হবু স্বামী, তাকে নিয়ে এসব কি ভেবে চলছি আমি। আমি হাসিমুখে বিয়ে অ্যাটেন্ড করব। দেখি তৌহিদ কিভাবে আমার সামনে চোখ তুলে তাকায়। জানি আর কোনোদিনও সে আমার চোখের দিকে তাকাতে পারবে না। আমাকে শক্ত থাকতে হবে। তারপর নাক টেনে মায়ের সঙ্গে গেলাম শামিয়ানা টানানো বিয়ের আসরে। বরকনেকে একসাথে বসানো হয়েছে। মাঝখানে পাতলা পর্দা দিয়ে আড়াল করা হয়েছে দুজনকে। মিথিলা আপুকে কনে সাজে অপূর্ব লাগছিল। তার মুখে সুখের হাসি। অথচ তৌহিদের পাশে সেই জায়গাটা আমার ছিল। তৌহিদ আমাকে দেখে অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে নিল। হয়তো ভাবছে আমি সবাইকে সব জানিয়ে দিয়েছি। আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম। গিয়ে দাঁড়ালাম মিথিলা আপুর পাশে। কাজী বিয়ে পড়াচ্ছেন, প্রচুর হইহুল্লা হচ্ছিল। সবাই খুব খুশি। আনন্দ ঠিকরে পড়ছিল বড় চাচার চেহারায়। শুধু আমি ঠকে যাওয়া মন নিয়ে ভালোবাসা মানুষটিকে অন্য কারোর হতে যেতে দেখলাম। তখন কিছুই করার ছিল না আমার। কখনো ভাবিনি আমার সাথে এমন হবে। এমনভাবে ঠকে যাব আমি। বিয়ের কার্যক্রম শেষ হতে আমি দৌড়ে চলে আসলাম ছাদে। মরে যেতে ইচ্ছে করছে কেন জানি না। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। তৌহিদের কাছ থেকে প্রতারিত হয়ে সেই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না। শুধু মনে হচ্ছিল 4 বছরের সম্পর্ক কিভাবে পারল সে এরকম করতে। পরিবারের লোকজনদের মুখের দিকে তাকিয়ে সত্যিটা স্বীকার করার সাহসও হলো না আমার। ছাদে দাঁড়িয়ে অনবরত চোখের জল ফেলছিলাম। দুপুরে কড়া রোদে ঝকঝক করছিল বিয়ে বাড়িটা। বাতাস বইছিল মৃদুমন্দ। আমি একদৃষ্টিতে উঠানের দিকে তাকিয়ে যাচ্ছি। মুখে সাজগোজ সব লেপ্টে গেছে। হাতে থাকা টিস্যু দিয়ে চোখের কাজলটা মুছলাম। গলা শুকিয়ে আসছিল, পানির প্রয়োজন। চোখ মুখে নিস্তেজ, পায়ের নিচে নামতে যাব, তখনই ছাদের দরজায় এসে দাঁড়ালো রিনি আপু। ও হলো আমার মেজো চাচার মেয়ে, আমার আরেক কাজিন। এই একটা মেয়ে যে আমার সব সিক্রেট জানে। আমাকে দেখে আপু বিস্ফোরিত গলায় বলল, এই নুহা, তোকেই তো খুঁজছিলাম। ছিলি কোথায় তুই? রিনি আপুকে দেখে আমি থমকে দাঁড়ালাম। ওর কথা শুনে আমি বুঝতে পারছি আপু কেন এমন ব্যবহার করছে। সে তো তৌহিদার আমার ব্যাপারে সবটা জানে, তাই অবাক হওয়াটা বড় ব্যাপার না। আমি নরম গলায় বললাম, এই তো ছাদেই ছিলাম। কেন বলো তো? রিনি আপু বিস্ময় নিয়ে বলল, আরে নিচে কি ঘটেছে তুই দেখোস নাই? তুই তৌহিদিকে দেখেছিস? ওর সাথে মিথিলার বিয়ে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ দেখেছি তো। আপু উৎকণ্ঠিত হয়ে বলল, তুই জানতি তৌহিদির আজ বিয়ে? তোর সাথে ওর ব্রেকআপ হয়েছিল নাকি? জানি না তো আমি। এই বল না। আপুর কথা শুনে ভেতরে সব কষ্ট কান্না হয়ে বেরিয়ে এলো। না আপু, আমি কিছুই জানতাম না। তৌহিদ আমায় ঠকিয়েছে। রিনি আপু ভীষণ অবাক হয়ে আমাকে ছাদের একপাশে টেনে নিয়ে গেলেন। রোদ যাতে গায়ে না লাগে সেই জন্য ছায়া পড়ে সেই জায়গা বেছে আমাকে নিয়ে সেখানে দাঁড়ালেন। তারপর উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন, তুই আটকালি না কেন ওকে? সবাইকে জানালি না কেন তোর সাথে ওর সম্পর্কে ছিল? আমি ঢোক গিলে বললাম, এটা কি ভালো হতো? বাড়ি ভর্তি লোকজন, আর আমি কাকে কি বলতাম? রিনি আপু ভ্রু কুঁচকে বললেন, মানে তোকে ঠকিয়েছে তৌহিদি, এটা দেখেও তুই চুপ করে থাকবি? তোদের তো 4 বছরের প্রেম, আর কোনো পথ খোলা রেখেছে ও? আর এটাকে তুমি প্রেম বলো না আপু? আমার থেকে পালাতে চেয়েছে, পড়েও গেছে। ভালো, তাই না? রিনি আপু এবার আমাকে অবাক করে দিয়ে বললেন, তাই বলে মিথিলার জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলবি? আমি অবাক হয়ে বললাম, মানে? তুই যেহেতু তৌহিদের প্রেমিকা, তাই সবাইকে না জানালেও মিথিলাকে জানানোর প্রয়োজন ছিল তোর। ওরকম একটা অমানুষের সাথে বিয়ে হয়েছে ওর। মিথিলাকে যে ঠকাবে না তার কি গ্যারান্টি আছে? তুই জেনে শুনে এটা কেন করলি? আমি বিদ্যুৎ স্পটের মতো চমকে গেলাম। আপুর বিয়েটা ভেঙে যেত,
বড় চাচা কষ্ট পেতেন, পাড়া প্রতিবেশীরা কথা শোনাতো। এসব ভেবেই তো আমি বলিনি। রিনি আপু আমার মাথায় ঠোকা মেরে ঝাঁঝালো গলায় বললেন, রাগ তোর পাড়া প্রতিবেশীর কথা। ওরা আগে না মিথিলা আগে। তৌহিদের মতো ওরকম ঠকবাজের সাথে ও কিভাবে সুখী থাকবে? না হয় প্রতিবেশীরা কটা কথাই শোনাইতো, ওদের স্বভাবই তো ওরকম। কিন্তু প্রতারকের সাথে বিয়েটা তো অন্তত হতো না, মিথিলা বেঁচে যেত। আমি মিনমিন করে বললাম, তাহলে তুমি তো বলতে পারতে। রিনি আপু ক্রুদ্ধ গলায় বলল, পাগল, আমি ছিলাম নাকি ওখানে? ভিড় ভাট্টা ছিল বলে আম্মার সাথে রান্নাঘরে ছিলাম। বিয়ে পড়ানো শেষ হবার পরে আমি জামাই দেখতে যাই, তখনই তৌহিদকে দেখলাম। আর তুই এসে আমাকে জানালি না কেন যে তৌহিদই মিথিলার বর? আমি কিছু তো অন্তত ভাবতে পারতাম। কিন্তু এখন কি করব? বিয়ে তো হয়ে গেছে। ইস নুহা, তুই এটা কি করলি? আমি কান্না করে দিলাম। বললাম, আসলে তৌহিদের ওপর আমার খুব ঘৃণা হচ্ছিল। মাথায় তখন কিছুই আসেনি, কোনটা উচিত আর কোনটা উচিত নয়। কিন্তু এখন কি করব? আমি চাই না মিথিলা আপু এরকম প্রতারকের সাথে সংসার করুক। রিনি আপু আফসোস করতে করতে বললেন, এখন বলে কি হবে? বিয়ে পড়ানো, সাইন নেওয়া হয়ে গেছে। ইস, আমি যে কেন আর একটু আগে এলাম না? বজ্জাতটাকে সবার সামনে ধোলাই দিতাম। আর তুই বোকা, এটা কোনো কাজ করলি? 4 বছরের প্রেমিককে এভাবে ছেড়ে দিলি। মনেই হচ্ছে না তোদের কোনো প্রেম ছিল। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিত। আমি মনস্থর কণ্ঠে বললাম, রিনি আপু, আমি ওরকম মেয়েই নই যারা জোর করে সম্পর্ক টিকিয়ে রাখে। যে থাকার তাকেই আমি ধরে রাখার চেষ্টা করব। যে যাবার চলে যাক। হঠাৎ করে তো সবটা এখনো অবিশ্বাস মনে হচ্ছে। এতদিনের চেনা জানা তৌহিদের ভণ্ড রূপটা চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। একটা কথাই বলবো, মানুষ চিনতে আমার বড্ড ভুল হয়ে গিয়েছে। এই সুযোগই নিয়েছে তৌহিদ। কিন্তু এখন আমার চিন্তা, মিথিলা আপুর জন্য কি করব? আমার মাথায় কিছুই আসছে না। রিনে আপু গোমরা মুখে বললেন, আব্বাকে জানাই। আর তো উপায় দেখছি না, কাউকে না কাউকে তো জানাতেই হবে। আমি ভয়ার্ত কণ্ঠে বললাম, মেজো চাচাকে? চল। আব্বা না হয় বড় চাচাকে বুঝিয়ে বলবে, তারপর ওরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমাদের বড্ড ভুল হয়ে গেছে রে নুহা, বিয়েটা হতে দেওয়া উচিত হয়নি। আমি মাথা দুলিয়ে সম্মতি জানালাম। শূন্য দৃষ্টিতে উঠানের দিকে তাকিয়ে বললাম, বরপক্ষ চলে গেছে? রিনে আপু কঠোর গলায় বললেন, না, যাওয়ার প্রস্তুতি চলছে, নিচে চল, এখনই বলবে। রিনি আপু এক নজরে উঠোনটা অবলোকন করে আমার হাত ধরে এদিক ওদিক তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, আব্বাকে তো খুঁজেই পাওয়া যাবে না এখন। বরপক্ষ বিদেয় হলে তবে না হয় বলবো। চল। ক্লান্ত ভঙ্গিতে রিনি আপুর পেছন পেছন আমি নিচতলায় নেমে এলাম। ঘর ভর্তি মেহমান গিজ গিজ করছে। খাবার দাবারের গন্ধে ঘরের ভেতরটাও গুমোট হয়ে আছে। ভিড় ঠেলে রিনি আপুর সঙ্গে আমি বাহিরে বেরিয়ে এলাম। মুরব্বীরা যে যার সাথে কথা বলছে, তবে মেজো চাচার আব্বুকে কোথাও দেখা গেল না। অগত্যা আমাদের হতাশ হতে হলো। তৌহিদ দূর থেকে আমাকে দেখে তাকিয়ে রইল। আমি ঘৃণার দৃষ্টি ফিরিয়ে নিলাম। তারপর এলো বিদায়ের পালা। মিথিলা আপুকে তৌহিদের হাতে তুলে দিলেন বড় চাচা। সেই মুহূর্তে আমার খুব কষ্ট হচ্ছিল। কিছু করতে পারলাম না আপুর জন্য। স্বার্থপর মনে হচ্ছিল নিজেকে। এদিকে কান্নাকাটি করে আপুর সাজগোজের অবস্থা বেহাল। আমি আর রিনি আপু মিলে ওকে তৌহিদের পাশে সিটে বসিয়ে দিলাম। আপুর হাতের মুঠোতে নিয়ে আমি নিস্তেজ গলায় বললাম, সরি আপু। মিথিলা আপু আমার দিকে খানিকটা অবাক হয়ে তাকালো। তৌহিদ মাথা নিচু করে বসে আছে পাশে। আমি কিছু না বলে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে এলাম। বিয়ে বাড়িটাকে নির্জন বানিয়ে আপু চলে গেল। এক এক করে মেহমানরাও। বাড়িতে তখন খুব কাছের কিছু আত্মীয়স্বজন আর আমরাই রয়েছি। আমার মাথা ব্যথা করছিল, বুক বার হয়ে কান্না আসছিল। কিন্তু কোনো ঘরদোর ফাঁকা না পেয়ে আমি বাড়ির পেছনে নদীঘাটে গিয়ে বসে রইলাম। অনেক পুরনো খাট, ব্যবহৃত না হয় বললেই চলে। মাঝে মাঝে মাহাত ভাই এখানে বসে ছিপ ফেলে মাছ ধরে। রিনি আপু কাজে ব্যস্ত, তাই সে আসেনি। আমি সিঁড়িতে অন্যমনস্ক হয়ে বসেছিলাম। তৌহিদের সাথে কাটানো সোনালি বিকেলের কথা মনে পড়তেই বুকটা স্যাঁত করে ওঠে। ওর ওপর রাগ করে আমি মিথিলা আপুকে ওর হাতে তুলে দিয়েছি ভাবতে স্বার্থপর মনে হলো নিজেকে। চোখের জল গাল বেয়ে টুপটুপ করে সিমেন্টের মেঝেতে পড়ছিল। তখন গোধূলির লালচে আকাশে দূর থেকে দূরে উড়ে যাচ্ছিল নির্হারা পক্ষীরা। চারপাশে নীরবতা, মাঝে কানে বাজে হাওয়ার শব্দ আর ঝিঝি পোকার কর্কশ চিৎকারে। নদীর স্বচ্ছ টলমল পানিতে শেষ বিকেলে সোনা রোদের টুকরো ঝিলমিল করে উঠছিল। একাকী সেই বিকেলে নিজের ভাগ্যকে দোষারোপ করে আমি বোকার মতো ভয়ানক একটা কাজ করে বসলাম। গভীর সেই নদীতে আমি ঝাঁপ দিতে বসলাম।
সাঁতার জানি না। ক্রমেই স্রোতের টানে আমি ভেসে যাচ্ছিলাম দূরে। নাক মুখ বন্ধ হয়ে আসছে, ভাবতে পারছি না কিছু। ডুবে যাচ্ছে অতল গভীরে। তারপর আর কিছুই মনে নেই আমার। যখন আমি চোখ খুললাম, নিজেকে আবিষ্কার করলাম আমাদের শহরের বাসায়। মাথাটা ভারবার লাগছিল। বেঁচে আছি নাকি মরে গেছি সেই অনুভূতিটুকু যেন ভোঁতা ঠেকছিল। মাথাটা উঁচু করার চেষ্টা করতেই পায়ের ব্যথায় কোঁকড়ে উঠলাম। উফ, রগে টান ধরেছে বোধহয়। আমার মৃদু চিৎকারে মা তড়িঘড়ি করে ছুটে এলেন কোথা থেকে যেন। এসে আমাকে দেখে আব্বুকে ডাকতে লাগলেন, আর নিজে এগিয়ে এসে আমাকে ধরলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, ওঠার চেষ্টা করিস না। ভালো লাগছে তো তোর? কোথাও ব্যথা হচ্ছে? আমার গলা দিয়ে আওয়াজ বেরুতে চাইল না। মা আমাকে ধরে পানি খাইয়ে দিলেন। গলা ভিজে আমি দুর্বল কণ্ঠে বললাম, পায়ের রগে টান ধরেছে, ব্যথা হচ্ছে। তেল মালিশ করে দেবো রে নুহা? লাগবে না, একটু পর ঠিক হয়ে যাবে। মা আমার পাশে বসে মাথায় হাত বুলে দিতে লাগলেন। এর মধ্যে রিনি আপু, বাবাও এলো। আমাকে আশ্চর্য করে দিয়ে কেউই কিছু বলল না। কেন নদীতে ঝাঁপ দিয়েছিলাম সে বিষয়ে একটা প্রশ্নও করল না। অথচ আমি লজ্জায় কারোর দিকে তাকাচ্ছিও না। সবাই চুপ করে যে যার মতো আছে। এরকম পরিস্থিতিতে আমি অস্বস্তি বোধ করছিলাম। তাই মিনমিন করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমরা কি বাসায়? মা মাথা নেড়ে বললেন, হুম। কখন এলো? প্রশ্নটা করতে বাবা এসে শুয়ে থাকা অবস্থাতেই আমার গালে ঠাস করে থাপ্পড় মারলেন। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। সাথে সাথে চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমার বাবা চিরকালই আমায় বড্ড বাধ্যকোমল মনেরও শান্তশিষ্ট। তিনি কখনোই আমার গায়ে হাত তোলা তো দূরের কথা, উঁচু গলায় কথাও বলেননি। অথচ বাবা এখন রাগে কাঁপছেন। নিজের করা মস্ত বড় ভুলটা আমি তখনই বুঝতে পারলাম। ওই তৌহিদ ঠকবাজটার জন্য আমি নিজেকে হত্যা করতে চেয়েছিলাম। আমার জন্মদাতা পিতামাতাকে কষ্ট দিয়ে। সিরিয়াসলি আমি এটা করেছি? ওদের ২১ বছরের ভালোবাসার চেয়ে ৪ বছরের মিথ্যে প্রেম আমার কাছে এতটাই দামি হয়ে গেল। ছি নুহা! নিজের প্রতি তখন আমার প্রচণ্ড রকম বিতৃষ্ণা এসে যোগ হলো। কখনো যে আমার জীবনে এমন দিন আসতে পারে তা আমার ছোট মস্তিষ্ক ভাবতেই পারেনি। আমিও যে বোকা এবং স্বার্থপরের মতো নিজের রাগ আর ইগো বজায় রাখতে কাউকে ব্যবহার করব ভাবিনি। তৌহিদের জন্য নিজের পরিবারকে তো কষ্ট দিলামই, আবার মিথিলা আপুকেও ওই প্রতারকের জীবনের সাথে জড়িয়ে দিলাম। নিজেকে যেন কিছুতেই ক্ষমা করতে পারছিলাম না। আমাকে থাপ্পড় দেওয়ার পর বাবার চোখের কোণে আমি জলধারা দেখতে পেয়েছিলাম। কান্না চেপে তিনি গম্ভীর গলায় আমাকে বলেছিলেন, তোর কাছে আমরা পর হয়ে গিয়েছি, তাই না নুহা? তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। নিজের ভালো মন্দ বুঝতে শিখেছিস। এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারিস। আমাদের আর কোনো দরকার নেই তোর জীবনে। আমি নত মস্তিষ্কে তাকিয়ে রইলাম কার্পেটের দিকে। কি উত্তর দেব মাথায় আসছে না। মা আর রিনি আপু চুপ। বাবা বললেন, তুই আমার একমাত্র মেয়ে। আত্মহত্যা করতে যাওয়ার আগে একবারও আমাদের চেহারা তোর মনে পড়েনি? আমি নিষ্প্রম্ভ কণ্ঠে এবার বললাম, আমি আসলে বুঝতে পারিনি বাবা। আমার যে তখন কি হয়েছিল নিজের ঠাহর করতে পারছিলাম না। রিনি আপু তেজোদীপ্ত কণ্ঠে বললেন, তাই বলে নদীতে ঝাঁপ দিবি ওই কুলাঙ্গারটার জন্য? বাবা মায়ের সামনে তৌহিদকে উদ্দেশ্য করে বলা কথাটা শুনে আমি বড় বড় চোখ করে তাকালাম আপুর দিকে। আঁখি দুটি কাঁপছে অনবরত। বুকের ভেতর হৃদযন্ত্রটা অনবরত ঢোল পিটিয়ে যাচ্ছে। এই বুঝি বেরিয়ে এলো। ভয়ে আতকে শুষ্ক ঠোকজোড়া জিভ দিয়ে ভিজে নিলাম। বাবা কি রিয়্যাক্ট করবে আমি দেখার অপেক্ষায় আছি। আমাকে আবার মারবে, নাকি তুলকালাম কাণ্ড ঘটাবে? শান্তশিষ্ট মানুষকে নাকি রাখতে নেই, তাহলে নাকি তাদের ভয়ানক রূপ দেখতে হয়। আমিও বাবার সেই রুক্ষমূর্তি দেখার অপেক্ষায় আছি। আমাকে কাঁচোমাচো অবস্থায় দেখে বাবা উঁচু গলায় কথা ছুড়লেন, রিনি, যা জিজ্ঞেস করেছে তার উত্তর দাও। চুপ করে আছে কেন এভাবে? বাবার কথা শুনে আমি আর চোখে রিনি আপুর দিকে তাকালাম। তার মানে আপু সবাইকে সব বলে দিয়েছে। ইস, বড় চাচার কাছে আমি ছোট হয়ে গেলাম। না জানি তিনি আমাকে কতটা দোষারোপ করেছেন। আর মিথিলা আপু, সে তো কখনোই আমাকে ক্ষমা করবেন না। আমি মাথা তুলে একটা ঢোক গিললাম। বুক ভরে শ্বাস নিয়ে বললাম, আসলে আমি বুঝতে পারিনি। ঘোরের মধ্যে ছিলাম হয়তো। এই ভুলটা করে ফেলেছি। রিনি আপু ক্যাটক্যাটে গলায় বলল, ঘোরে ছিলি মানলাম, তাই বলে এই গভীর নদীতে ঝাঁপ দিবি যেখানে সাঁতার জানিস না? বাংলা সিনেমা পাইছিস ডাফার? তুই কি ভাবছিলি তৌহিদ এসে বাঁচাবে তোকে? আমি কাতর কণ্ঠে বললাম, তা নয় আপু। রিনি আপু ধমকের সুরে বললেন, আমার তো ইচ্ছে করছে তোকে চড়াইয়া গাল লাল করে ফেলতে। এত বোকা তুই কবে হলি রুহা?
ইউ আর মেকিং ওয়ান মিস্টেক আফটার অ্যানাদার। বাবা আবার আমার পাশে বসলেন। আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। এই মানুষগুলোর সাথে সত্যিই অন্যায় করেছি আমি। বাবা বসতে আমি তার হাত দুটো আঁকড়ে ধরে বললাম, ক্ষমা করে দাও বাবা, এমন করা আমার উচিত হয়নি। বাবা আমাকে শক্ত কণ্ঠে বললেন, এটাই শেষবার, আর কোনো ভুল করলে ক্ষমা পাবি না। এমন একটা কথা শুনেছিস তো, শক্তের ভক্ত নরমের জম। এখন থেকে আমার এই রূপটাই দেখবি। বেশি ছাড় দিতে দিতে তুই অমন মাথায় উঠে গেছিস যে আত্মহত্যার চিন্তা করতে তোর একবারও বিবেক বাধা দিল না। এখন থেকে আমি যা বলবো তাই শুনবি তো? বাবার কথা শুনে আমি অস্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, তোমরা যা বলবে তাই শুনবো আমি। একবার ঠকেছি, আর ঠকতে চাই না। বাবা উগ্র মেজাজে বললেন, তুই তৌহিদের ব্যাপারটা আমাদের কাছে খুলে বলিসনি কেন? আমরা কি তোকে মেরে কেটে ফেলতাম? ভেবেছিলাম অনার্স শেষ করে চাকরি পেয়ে তবেই জানাবো। কিন্তু ও আমায় এভাবে ঠকাবে ভাবিনি আমি। মানুষের মন বলে কথা, কখন যে পাল্টে যায় বোঝা মুশকিল। তোর বড় চাচা শুনে খুব ক্ষেপে গেছে। কি করবে বুঝতে পারছে না। ডিফেন্সে চাকুরি করা ছেলে দেখে ওরা ভাবেনি ছেলের কোনো অ্যাফেয়ার থাকতে পারে। তাছাড়া তৌহিদীকে দেখে সবার খুব পছন্দ হয়েছিল। তার ওপর মিথিলার বয়স নিয়ে পাড়াপড়শিরা যা শুরু করেছিল, এতে করে বরপক্ষের কাছ থেকে পজিটিভ সাইন পেয়ে ওরা ছেলেটের ক্যারেক্টার সম্বন্ধে কোনো খোঁজখবর নেয়নি। অথচ তৌহিদকে দেখ, সে তোর সাথে তখনও সম্পর্ক নষ্ট করেনি। অসুস্থতার মিথ্যা ভান করে বিয়ের দিনও তোকে জানায়নি যে ও আর তোকে চায় না। এতে বোঝা যায় এই ছেলে বিয়ের পরও তোর সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল। এক নৌকায় দুই পায়ে রেখে চলতে চেয়েছিল। কতটা অসৎ চিন্তা ছিল ওর মনে ভাবতে আমার রাগ উঠে যাচ্ছে। ওরকম ছেলের প্রেমে কিভাবে পড়লি তুই নুহা? ইচ্ছে করছে চাপকে তোর পিঠের ছাল তুলে ফেলতে। তোর জীবনের মস্ত বড় ভুল এটা। এভাবেই বাবা আমাকে আরও কিছু কথাবার্তা শুনে বকাঝকা করে উঠে গেলেন। তবে তৌহিদীর সত্যটা যে অবশেষে সবাই জানতে পেরেছে, এটাই আমার কাছে স্বস্তিকর বলে মনে হলো। এখন আফসোস হচ্ছে, প্রথমেই জানিয়ে দিলে সব কিছু আজ ঠিক থাকতো। বাবা মায়ের চেয়ে পরম বন্ধু যে দুনিয়াতে আর কেউ নেই, হাড়ে হাড়ে বুঝতে পারলাম। অথচ তাদেরই এতদিন ভয় পেয়ে তৌহিদের সাথে আমার প্রেমের সম্পর্কটা গোপন করে বসেছিলাম। একটা দীর্ঘশ্বাস ফেললাম শুধু। মা আমার কাছে বসেছিলেন। তিনি ওই ব্যাপার নিয়ে ভালো মন্দ কিছুই বললেন না, শুধু জিজ্ঞেস করলেন, পায়ের ব্যথা কমেছে রে নুহা? কটা ভাত আনবো? ইস, শরীরটা কেমন শুকিয়ে গেছে তোর। এত ধকল গেছে এরকম তো হবেই। প্রায় একদিন আমার পেটে কিছুই পড়েনি। তাই মায়ের কাছে ভাতের কথা শুনে পেটের খিদেটা যেন নতুন উদ্দীপনায় জেগে উঠল। আমি বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসতে বসতে মৃদুস্বরে বললাম, আনো, বড্ড খিদে পেয়েছে। আমার কথা শুনে মা হন্তদন্ত হয়ে উঠে চলে গেলেন খাবার আনতে। প্লেটে করে ভাত আর মুরগির তরকারি নিয়ে এলেন। তারপর ভাত তরকারি মেখে নিজের হাতে তুলে খাইয়ে দিলেন আমায়। ভাবলাম, মরে গেলে কি মায়ের হাতে আর কখনো খাবার খেতে পারতাম? কি ভুলটাই না করতে গিয়েছিলাম আমি। আমাকে খাইয়ে দিয়ে মা থালা বাটি হাতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি সেদিক থেকে চোখ ফিরিয়ে ভেজা মুখটা তোয়ালে দিয়ে মুছে নড়ে চড়ে বসলাম। পায়ের ব্যথাটা এখন হালকা কমেছে। দুটো বালিশ পায়ের নিচে দিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালাম ডান পাশে। এখন ঘরে শুধু রিনি আপু আর আমি। আপু এক মনে ফোন ঘাঁটছেন। ঘরে বিরাজ করছে ঘূর্ণায়মান পাখাটির মৃদু শব্দ। ড্রেসিং টেবিলের অ্যাটাচ দোলনাটাতে বসে থাকা রিনি আপু এবার ফোন রেখে আমার কাছে এসে বসলো। আমার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে জিজ্ঞেস করলো, ঠিকঠাক আছিস তুই? এরকম ভুল আর কখনো করবি না। বাবা মায়ের চেয়ে আপনার কে আছে জগতে? শুধু শুধু একটা ছেলের জন্য নিজের জীবন দিয়ে দেওয়াটা বোকামি। ধর তোর যদি কিছু হয়ে যেত, তাহলে তৌহিদের কোনো ক্ষতি হতো না, বরং সে ঠিকই নিজের ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকতো। তোর জন্য ভেবে দুদণ্ড সময় নষ্ট করতো না। ভাবতো আপদ বিদেয় হয়েছে। আর মাঝখান থেকে তোর বাবা মা সন্তান হারিয়ে সারা জীবন চোখের জল ফেলতো। আর পরকালেও শান্তি পেতি না। তাই বলছি, জীবনে যাই করিস না কেন, ভুলেও আত্মহত্যার কথা মাথায় আনবি না। সুখ দুঃখ মিলিয়েই জীবন। নিশ্চয় তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে নুহা। আমি রিনি আপুর কথা মনোযোগ দিয়ে শুনছি। আপু সবাইকে খুব সুন্দর উপদেশ দিতে পারে, আর গুছিয়ে কথাও বলতে পারে। সেজন্য ওকে আমি এত পছন্দ করি। ওর কাছে কোনো কথা লুকিয়ে রাখতে পারি না। আমাদের ধারণা, রিনি আপু কারোর চোখের দিকে তাকালে মনের ভেতরটা অবধি পড়ে ফেলতে পারে যেন। তাই ওর কাছ থেকে কিছু লুকানোর দায় হয়ে পড়ে আমার। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, আর কখনোই এরকম দুশ্চিন্তা ভাবনা করব না আমি। নুহা, জীবনটা মোটেও সিনেমা নয়, বরং এর চেয়েও বেশি সিনেমাটিক।
তাই কষ্ট হলেও বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাবি। যখন তো অনেক দূর এগিয়ে যাবি, তখন এসব কষ্ট যন্ত্রণা হালকা মনে হবে। কষ্টকে একদম প্রশ্রয় দিবি না, তাহলে সে আঁকড়ে ধরবে, তিলে তিলে শেষ করে দিবে। প্রেম ভালোবাসাকে প্রশ্রয় না দিয়ে পড়াশোনায় মনোযোগ দে, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, আমি যে পানিতে ঝাঁপ দিয়েছি তোমরা জানলে কিভাবে? তখন তো ওখানে কেউ ছিল না, বাঁচালো কে আমায়? আর বাসায় বা এলাম কখন? রিনি আপন নির্লিপ্ত কণ্ঠে খুলে বলল পুরো ঘটনা। শোন নুহা, তুই যখন পানিতে ঝাঁপ দিলি তখন আমি রান্নাঘরে, ঘরে যে কাজ করতে বুয়া তার ছোট একটা ছেলে আছে না, নাম বোধহয় ইভান, ও এসে কাঁদতে কাঁদতে জানালো খয়েরি রঙের শাড়ি পরিহিত একটা মেয়ে নাকি পানিতে ঝাঁপ দিয়েছে, কিন্তু সেখান থেকে আর ওঠেনি। খয়েরি শাড়ি শুনে প্রথমে তোর কথা মনে হলো। যা ডিপ্রেস ছিলি মিথির ব্যাপারটাতে, তখন তুই ছাড়া আর কারোর কথা মাথায় আসেনি আমার। কারণ আমি ছাদ থেকে দেখছিলাম তুই নদীর ঘাটটাতে বসেছিলি। এরপর সবাইকে নিয়ে ঘাটে ছুটে যায়। মাহাত ভাই আর পাশের বাড়ির দুই চাচা পানিতে নামে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বের করে তোকে। খুব বেশি দূর ভেসে যাসনি, এটাই বাঁচোয়া। সেন্স ছিল না তোর। বাড়ির সবাই তো অবাক, হতভম্ব। মা চাচিরা মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারি তুই সুসাইড অ্যাটেম্প্ট করতে এটা করেছিলি। তখন আমার মাথায় আসছিল কি করব। পানি থেকে তোলার পর দেখা যায় তোর পেটে অনেক পানি ঢুকেছে, হাত পা ঠান্ডা বরফের মতন হয়েছিল। অবস্থা খারাপ দেখে উপায় না পেয়ে তোকে শহরের হাসপাতালে নিয়ে আসা হয়। তোর বাবার বন্ধুর পরামর্শ মতে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসি তোকে কাল রাতে, এবং আজ সারাদিন পর তোর সেন্স ফিরল। কাল রাতে অবশ্য সিচুয়েশন দেখে আমি সবাইকে সবটা খুলে বলি, কিছুই লুকাইনি। আমি জিজ্ঞেস করলাম, সবাইকে? মিথিলা আপুকেও? হ্যাঁ, বৌভাতের অনুষ্ঠান শেষে তৌহিদ আর মিথিকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তারপর সময় সুযোগ বুঝে বড় চাচা মিথিকে সবটা জানিয়েছে। আমি চিন্তিত মুখে বললাম, আপু কি বলেছে? রিনি আপু হতাশ গলায় বলল, কি আর বলবে, কান্নাকাটি করে অবস্থা বেহাল। সে কিছুতেই মানতে পারছে না ব্যাপারটা। কথাটা শুনে আমার বেশ খারাপই লাগলো। ইস, আপু না জানি কত শত স্বপ্ন বুনেছিল নতুন সংসারটার জন্য। বিয়ের দ্বিতীয় দিন স্বামীর নামে এসব কথা শুনে তার মনের অবস্থাটা ঠিক কেমন হতে পারে আমি অল্প হলেও আঁচ করতে পারলাম। শুষ্ক গলায় রিনি আপুকে জিজ্ঞেস করলাম, আমি কি একবার মিথিলা আপুকে ফোন করব? বুঝিয়ে বললে হয়তো বুঝবে আমার কথা। কি বলবি তুই? এটাই যে তৌহিদের সাথে আমি আর কখনো যোগাযোগ করব না, ওরা ওদের সংসার করুক। রিনি আপু হেসে বলল, পাগল, মিথি রিয়্যাক্ট করতে পারে, বিয়ের পরপরই কথাটা শুনেছে তো, মানতে পারছে না। সে যাই হোক, একবার কথা বলতে হবে আমায়। আপুর কাছে আমি মাপ চেয়ে নেব। রিনি আপু হতবাক গলায় বলল, কেন? আমি উদ্বিগ্ন স্বরে জবাব দিলাম, আপু তো জিজ্ঞেস করবে আমি কেন সব জেনে শুনে ওর সাথে এই কাজটা করলাম। নিজের ভুলটা স্বীকার করে মাপ চাইবো আপুর কাছে, নয়তো নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। রিনি আপু দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তবে এখন এসব কথা বাদ দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করতো তুই। উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে আরামসে ঘুমে দে। যা ধকল গেছে দুটো দিন, মানুষ ঠিক থাকবে কিভাবে? তোর এই বাস্টার্ড প্রেমিক তৌহিদের কথা মাথায় এবং মুখে দ্বিতীয়বার আনিস না। আমি আপুর কথা শুনে বললাম, ওই বাস্টার্ডটা এখন আমার প্রেমিক নয়, কাজিন সিস্টারের স্বামী। রিনি আমু ফ্যাকাশে মুখ করে বলল, হ্যাঁ, পোড়া কপাল আমার। আমি জিজ্ঞেস করলাম, এখন ফোন লাগাবো মিথিলা আপুকে? না, রাত কত হয়েছে খেয়াল আছে তোর? কাল দিস। আমি শুকনো কণ্ঠে বললাম। কিন্তু আমাকে চুপ করিয়ে দিয়ে রিনি আপু ক্যাটক্যাটে গলায় বলল, বেশি কথা শিখে গেছস নুহা, চুপচাপ ঘুম দে। কালকের বিষয় কাল ভাবা যাবে। আপাতত নো চিন্তা ডু ফুর্তি মনে করে চক্ষু মুদিত কর। রিনি আপুর কথাকে সায় জানিয়ে ঘুমানোর উদ্দেশ্যে বালিশে মাথা রাখলাম। রিনি আপু আমার পাশে শুয়ে পড়ল। আমি গায়ের ওপর কাঁথা টেনে দিয়ে ভাবতে লাগলাম, কালকে মিথিলা আপুকে কিভাবে সবটা বুঝিয়ে বলবো। সব শুনে আপুকে আমাকে খারাপ ভাববে, নাকি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে। মনে মনে নিশ্চয় ভাববে ওর ভাগ্য খারাপ। তবে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলা, এবার নিজের এবং পরিবারের কথা মাথায় রেখে আমার পড়াশোনার দিকে ফোকাস করতে হবে। সবকিছু নিয়ে মস্তিষ্কের ভেতরে দ্বন্দ্ব চলছে আমার। এসব সাত-পাঁচ ভাবতে ভাবতে মনের সাথে যুদ্ধ করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল বুঝতেই পারিনি। আমার জীবনের সবচেয়ে বাজে দিন ছিল ওই সময়গুলো। নির্বোধের মতো কাজকর্ম করে বসেছিলাম। মা বাবা এবং রিনি আপু পাশে ছিল বলেই বোধহয় বড় কোনো ভুলের ফাঁদে পা বাড়াইনি।
আসলে তখন যদি আমি ঠিকঠাক সিদ্ধান্ত মোতাবেক কাজ করতাম, তাহলে এসব কিছুই ঘটতো না। ইমোশনের কাছে হার মেনে পরপর দুটো ভুল করেছিলাম। যাই হোক, ভাগ্যকে মেনে নিয়েছিলাম এরপর। পরদিন মিথিলা আপুকে ফোন করলাম, কিন্তু পরপর বেশ কয়েকবার ফোন বেজে যাওয়ার পরও সে রিসিভ করেনি। এক পর্যায়ে সুইচ অফ করে দিল। বুঝতে পারলাম সে ইচ্ছে করেই আমার ফোন ধরেনি। আমি বেশ উদ্বিগ্ন হয়ে বাবাকে জোর করলাম গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রিনি আপুর ধমকে তা আর কার্যকর হয়ে ওঠেনি, কারণ আমি তখনও অসুস্থ ছিলাম। অবশ্য বাড়িতে বড় চাচার কাছে ফোন করে মাপ চেয়ে নিয়েছিলাম। তিনি অবশ্য আমার অবস্থা বুঝতে পেরেছিলেন, তাই তেমন রাগারাগি করেননি। কিন্তু এরপর মিথিলা আপুকে যতবারই ফোন দিতাম, সে তা রিসিভ করতো না বা ফোন বন্ধ করে দিত। বাবা মায়ের ফোন দিয়ে ট্রাই করেও কাজ হলো না। আমার গলা শুনেই সে কেটে দিত। এভাবে বিষণ্ণতার সাথে দিনগুলো কাটছিল। ততদিনে আমি পড়াশোনায় বেশ ভালোই মনোযোগ দিয়েছি। তৌহিদের সাথে দেখা করা বা ঘুরতে যাওয়ার যে সমস্ত স্মৃতি ছিল, সেগুলো মোবাইল এবং মন দু জায়গা থেকেই ডিলিট করলাম। নাম্বার ফেললাম ব্ল্যাকলিস্টে। আজেবাজে বন্ধুবান্ধবদের সঙ্গ ত্যাগ করলাম। নিয়মিত ভার্সিটি ক্লাসে যোগদান করতে লাগলাম। সর্বোপরি আমি আর আমার পড়াশোনা, এই দুটো জিনিস ছাড়া দ্বিতীয় কোনো দিকেই আমি নজর দিলাম না। এর মধ্যে অবশ্য কোনো অকেশনে যোগ দেওয়ার জন্য দু একবার গ্রামের বাড়িতে যাওয়া পড়েছে, কিন্তু সেগুলোতে মিথিলা আপু অ্যাটেন্ড করতো না। সে থাকতো শ্বশুরবাড়ি। অগত্যা আপুর বিয়ের পর ওর সাথে আমার আর দেখা সাক্ষাৎ হয়নি বললেই চলে। আমি বুঝতাম যে সে আমার সাথে রাগ করেই এমনটা করেছে। আমার তখন সেগুলো দেখা ছাড়া কোনো কিছুই করার ছিল না। ফুপু চাচিদের কাছে শুনেছিলাম তৌহিদের সাথে সে নাকি বেশ সুখেই আছে। থাকুক সুখে, থাকলেই ভালো। আমি তো এটাই চাই যে তৌহিদ যাতে আমার মতো আপুকে কষ্ট না দেয়। মাস 6 পেরিয়ে গেছে। অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় 1 মাস পরেই। আমি পড়াশোনায় ডুবে আছি। রাত দিন দেখার টাইম নেই। রিল্যাক্স হওয়ার জন্য পড়ার ফাঁকে ফাঁকে কফির মগে চুমুক দিতে একটু বাইরের দিকে দৃষ্টি মেললাম। তমসাচ্ছন্ন রাতের আকাশ, তার সাথে নির্মল ঠান্ডা হাওয়া। কৃষ্ণাভ আকাশের এক কোণে জুড়ে অর্ধবাঁকা চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলছে। দূরের মাঠঘাট উঁচু নিচু বিল্ডিং দেখতে দেখতে ঝাপসা হয়ে আসা চশমার কাঁচটা ওড়না দিয়ে মুছে আবার চোখে পড়লাম। তখনই ভাইব্রেট মুডে দিয়ে রাখা আমার ফোনটা ভূমিকম্পের ন্যায় কম্পিত হতে লাগলো। আমি ফোন হাতের কাছে খুঁজে না পেয়ে মোটা এক বইয়ের ভাঁজ থেকে উদ্ধার করলাম ফোনটিকে। সচরাচর আমার মোবাইলের দরকার ছাড়া ফোন আসে না। এখন আবার কে ফোন দিল? চোখ ডলে ভালো করে স্ক্রিনের দিকে তাকাতেই আমার ভ্রুজোড়া আপনা আপনি কঞ্চিত হয়ে উঠল। মিথিলা আপুর নাম্বার থেকে ফোন এসেছে। এতদিন পর। কেন, তৌহিদের সাথে কোনো কিছু হয়নি তো? একরাশ ভয় আর অস্বস্তি নিয়ে ফোন রিসিভ করে আস্তে করে বললাম, হ্যালো। ওপাশ থেকে উত্তর এলো, নুহা বলছিস? হ্যাঁ মিথিলা আপু, তুমি? এতদিন পর। আপু ভরা গলায় জিজ্ঞেস করলো, কেমন আছিস? ভালো আছি, তুমি? আপু আমার কথা এড়িয়ে গেল। জিজ্ঞেস করলো, তো পড়াশোনা ঠিকঠাক চলছে তো? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, পড়াশোনা ভালোই চলছে। সামনে এক্সাম। দোয়া করিও আপু। সব সময় দোয়া করব। তুই অনেক দূর এগিয়ে যা। বলে আপু খানিকটা সময় চুপ করে রইল। এদিকে আমি বুঝতে পারছিলাম না কি বলবো। অস্বস্তি আর ভয় দানা বাঁধছিল বুকের ভেতর। আপু সুখে আছে তো? কিন্তু সংশয়কে মনে প্রশ্রয় না দিয়ে এক সময় বলেই ফেললাম, আপু তুমি কেমন আছো? ওপাশ থেকে উত্তর এলো আরও কয়েক সেকেন্ড পর, আমরা জাপানে চলে যাচ্ছি। আমি হতভম্ব গলায় বললাম, কি? জাপান? আমরা মানে? কি বলছো আপু, বুঝতে পারছি না। মিথে আপু, এই আমরা মানে আমি আর আমার হাজবেন্ড, তোর প্রাক্তন প্রেমিক আর আমার বর্তমান স্বামী। আমি অস্ফুট স্বরে বললাম, তো তৌহিদ? আমি একটু নিভে যাওয়া গলায় বললাম, মিথে আপু তুমি কেমন আছো ওর কাছে? তোমার সাথে মিসবিহেভ করে সে? আমার কাছে প্লিজ লুকিও না তুমি। আমি ওকে 4টে বছর ধরে দেখছি। কোনো রকম সমস্যা হলে প্লিজ প্লিজ আমাকে জানাও আপু। এবার মিথিলা আপু হেসে উঠল। তারপর বলল, রিল্যাক্স, আমি ঠিক আছি, ভালো আছি। আমার জন্য এবার কান্না পেয়ে গেল। ব্যতিব্যস্ত কণ্ঠনালী এক নাগাড়ে সব কথা বের করে আনছিল। মিথি আপু, আমার সাথে এতদিন কথা বলনি কেন তুমি? ফোন করেছি কতবার, শুধু বলবে আমায় মাফ করে দিও। আমি এমনটা করতে চাইনি, শুধু তোমার বিয়ে যাতে না ভাঙে তাই কাউকে কিছু বলার সাহস করিনি। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে কাজটা আমি ঠিক করিনি। আমি খুব অনুতপ্ত আপু, খুব গিল্টি ফিল হয় আজও আমার। মিথিলা আপু এবার তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, এরকম ফিল হওয়ার কারণ নেই, তবে এটা সত্য।
আমি প্রথমে মানতে পারিনি তোদের সম্পর্কটা। প্রচণ্ড রাগ ছিল আমার তোর ওপর। মুখটাও দেখতে চাইনি তোর। পরে অবশ্য তোর জায়গায় নিজেকে রেখে চিন্তা করলাম, বুঝতে পেরেছিলাম দোষ তোর বা আমার নয়, তৌহিদেরই দোষ। সে প্রতারণা করেছে তোর সাথে। এই নিয়ে ওর আর আমার মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। নুহা তৌহিদ কি ক্ষমা চেয়েছিল তোর কাছে? আপুর কথা শুনে ভয় ভয় ভাবটা উবে গেল। অবাক গলায় বললাম, না, তোমাদের বিয়ের পর ওর সাথে আমার আর কথাই হয়নি, আর জীবনে হবেও না। কিছু মনে করো না আপু, আমি ওর মুখটাও দেখতে চাই না। আমি তোমাদের সংসারে অশান্তির কারণ হতে চাই না। তুমি ওর সাথে ভালো থাকো, আর পারলে রাগ রেখো না আমার ওপর। মিথিলা আপু গম্ভীর কণ্ঠে বলল, তো জাপানে যাচ্ছ কখন? পরবর্তী সপ্তাহে ফ্লাইট। কিসের জন্য যাচ্ছি জানতে চাইবি না? আমি ফোঁস করে শ্বাস ছেড়ে বললাম, ব্যবস্থা করলো কে? তৌহিদের বড় ভাই জাপানে থাকে, তিনি এসব ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমরা ওখানেই সেটেল হব। তবে এর পেছনে একটা কারণ আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি কারণ আপু? মিথিলা আপু ধীর কণ্ঠে বলতে লাগলো, 2 মাস আগে অফিস থেকে ফেরার পথে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয় তৌহিদের। গুরুতর শারীরিক আঘাত না পেলেও মাথায় প্রয়োজনে প্রচণ্ড আঘাত পায়। আমরা ডাক্তার দেখিয়ে 1 সপ্তাহ হসপিটালে রেখেও আনি, কিন্তু ইদানিং তৌহিদের মানসিক একটা প্রবলেম দেখা দিয়েছে। সে হুট করে কাউকে চিনতে পারছে না। পরিবারের লোকজন ব্যতীত অন্য কোনো স্মৃতি ওর মনে নেই। সারাক্ষণ নির্বাক হয়ে থাকে, কেমন একটা উদ্ভ্রান্ত ভাব, অস্বাভাবিক কথাবার্তা বলে। ডাক্তার বলেছে অ্যাক্সিডেন্টের কারণে ওর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য ও হঠাৎ হঠাৎ কাউকে চিনতে পারছে না। আর সমাজে আমার শ্বশুরবাড়ির লোকজনদের একটা আলাদা মর্যাদা আছে, তাই সবাইকে জানিয়েছে আমরা জাপানে চলে যাচ্ছি। আসলে যাচ্ছি তো তাদের অস্বাভাবিক অসুস্থ ছেলেকে নিয়ে, মূলত ওর চিকিৎসার জন্যই যাওয়া। বিস্ময়ে বিমূঢ় আমি, কোনো জবাব দেওয়ার ভাষা পেলাম না। চুপ করে বসে থেকে সব শুনে যাচ্ছি। আপু উদাস কণ্ঠে আবার বলল, মাঝে মাঝে কি মনে হয় জানিস, এটা তৌহিদের কর্মফল। শত হলেও মানুষটা তো আমার স্বামী, তাই ছেড়ে যেতে পারছি না। বিয়ে যখন হয়ে গেছে সবটা মেনেও নিয়েছি, কিন্তু আমার সাথে কেন এরকম হলো বলতে পারিস নুহা? ধরে আসা গলাটা কোনো শব্দ ব্যয় করতে রাজি হলো না। আমি ঢোক গিলাম পরপর 2 বার। অতঃপর বললাম, তুমি ভালো নেই আপু, তাহলে বাড়ির সবাই কেন বলছে তুমি সুখে আছো? আপু মৃদু হেসে বলল, কারণ আমি সবাইকে বলেছি যে ভালো আছি। আর সত্যি তো আমি সুখে আছি। তৌহিদের ব্যাপারটা ছাড়া অন্য সব দিক থেকে সুখী আমি, কিন্তু স্বামী তো আসল, তাই না? এসব টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমার খুব খারাপ লাগছে আপু, সেটাই স্বাভাবিক। তবে ডাক্তার বলেছে চিকিৎসা করালে ও ঠিক হয়ে যেতে পারে। অনেকদিন পর তোর সাথে সবকিছু শেয়ার করতে পেরে নিজেকে অনেক হালকা মনে হচ্ছে, শান্তি লাগছে অনেক। রাগ পুষে রাখিস না আমাদের ওপর নুহা, পারলে ক্ষমা করে দিস। আমি হকচকিত কণ্ঠে বললাম, এ কথা আছে কেন? অনিচ্ছাকৃতভাবে হলেও আমি তোর জায়গা কেড়ে নিয়েছি। তৌহিদ তো মাপ চাইনি তোর কাছে, সে পরিস্থিতিতে তো নেই। ওর হয়ে আমি না হয় ক্ষমা চেয়ে নিলাম। ভালো থাকিস নুহাম। আমি ধরে আসা গলায় বললাম, তুমি অনেক ম্যাচিওর কথা বলে শিখেছো আপু। ভালো থেকো, আর মাঝে মাঝে ফোন দিও আমাকে। আপু হাসলো, রাখি। আল্লাহ হাফেজ। সেদিনে সেই তমসাচ্ছন্ন রাতে মিথিলা আপুর সাথে কথা বলতে পেরে খুব শান্তি লাগছিল আমার। তবে তৌহিদের ভুলে যাওয়া রোগ এবং মিথিলা আপুর বিষণ্ণতা দেখে খারাপও লেগেছিল। সেই রাতে আমি 2 চোখের পাতায় এক করে ঘুমাতে পারিনি। একলা ঘরে কেঁদেছিলাম অনেক। এতে মনটা খুব হালকা হয়েছিল। জাপান যাওয়ার আগে একদিন মিথিলা আপু ভিডিও কলে কথা বলেছিল। ওইটুকুই দেখা আমাদের। তারপর আপু চলে গিয়েছিল আমাদের ছেড়ে, নিজ দেশ ছেড়ে ভিন দেশে। আর আমি নিজের পরীক্ষার টেনশনে একসময় এসব কথা ভুলেই গেলাম। খুব ভালো পরীক্ষা হয়েছিল সেবার। জিপিএ পয়েন্ট বেশ ভালো হয়েছিল। স্যাররাও আমার ওপর খুব খুশি। বাবা মায়ের দোয়া ভালোবাসা নিয়ে দারুণ রেজাল্ট নিয়ে অনার্স মাস্টার্স শেষ করলাম। ভুলেও নতুন কোনো সম্পর্কে জড়াইনি। অতঃপর চাকরির প্রস্তুতি। এটা তো ভাগ্যক্রমে টিকে গেলাম। অনেক জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে একটা কলেজে চাকরি হলো আমার। নিজের সাফল্য পরিবারের সাথে সাথে আমিও খুশি। তবে সব কিছুর সঙ্গে সঙ্গে তখন আমি বুঝতে পারলাম, মেয়েদের বয়সটা কোনো ব্যাপার না। যে কোনো পরিস্থিতিতে যে কোনো বয়সে ইচ্ছে করলে তারা সব পারে। তাহলে কেন বয়স নেই আমাদের মাথা ব্যথা? আর পড়াশোনার তো কোনো বয়সই হয় না। এরই মধ্যে রিনি আপুর বিয়ে খেয়ে আসার পর বাবা এবার বেশ তোড়জোড় করেই ঘটকের মাধ্যমে আমার জন্য পাত্রের খোঁজ লাগালেন। তিনি একমাত্র মেয়ের বিয়ে দিয়ে ছেলে দেখতে চান। বাবার এই প্রস্তাবে আমার বেশ রাগ হলো।
আমাকে দেখে এখনো যে কেউ ভাবে আমি বুঝি ইন্টারমিডিয়েট পড়া বাচ্চা মেয়ে। আর বাবা আমাকে বিয়ে দিয়ে জামাই দেখতে চায়। তার বুঝি মায়া হয় না একমাত্র মেয়ের জন্য? এক প্রকার ক্ষেপে গিয়েই এক রাতে বাবাকে গিয়ে বললাম, বাবা, আমি বিয়ে করব না, চিরকুমারী থাকবো। বাবা আমার অভিমান বুঝতে পেরে মুচকি হেসে বললেন, আমি তো মরার আগে দেখতে চাই আমার মেয়ের পাশে একজন কেউ আছে, যে তাকে আগলে রাগলে রাখছে। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই নিজেকে সামলাতে পারবো। বাবা আবারও হাসলেন, নির্লিপ্ত কণ্ঠে বললেন, তা যে পারবে আমি জানি, কিন্তু আমারও তো মন চায় ধুমধাম করে মেয়ের বিয়ে দিতে, নাতি নাতনির মুখ দেখতে। অনেক তো হলো পড়াশোনা, চাকরি, এবার তো সংসারটাও করতে হবে মা। বাবার আহ্লাদে কথা শুনে মন খারাপ হয়ে গেল আমার। কত কিছু ভেবে রেখেছে সে তার মেয়েকে নিয়ে, আর বাবা আমার কাছে কোনো আবদার করেছে, আর তা আমি রাখবো না, সেটা কখনোই হবে না। বাবার বুকে মাথা রেখে নাক টেনে ক্যাটক্যাটে গলায় বললাম, আমি বিয়ে করব কাকে জানো? শাহরুখ খানের মতো ছেলেকে। এরকম ছেলে পেলেই করব, খুঁজে পেলে তবেই এনো, নয়তো বিয়ের চিন্তা বাদ দাও। বাবা হেসে বলছিলেন, তুই তো রাজকন্যা, আমি তো রাজপুত্র খুঁজে আনবো তোর জন্য। শাহরুখ তো বুড়ো হয়ে গেছে, তার নিজেরও স্ত্রী সন্তান আছে, ওর মতো কারো কাছে তো আমি মেয়ে তুলে দিতে পারি না। হাজার কথায় এক কথা, তুই আমার একমাত্র মেয়ে। বাবার মুখে শাহরুখ খানের নামে নিন্দে শুনে আমি মুখ ভেঙচি কেটে বলছিলাম, তবে তোমার রাজপুত্রকেই এনো, দেখি সে কোন রাজ্যের, কেমন ডালিম কুমার। আমার বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে বলে আত্মীয়রা অনেক ভালো ভালো পাত্রের খোঁজ দিতে লাগলো বাবাকে। পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরিজীবীওয়ালা, লন্ডন আমেরিকান সিটিজেন, কোনোটাই বাদ রাখল না তারা। কিন্তু বাবা সেসব পাত্র পছন্দ করল না। বাবার চাই নিজের পছন্দ মতো ছেলে, যে থাকবে হাসি খুশি, প্রাণোচ্ছল বই পড়ুয়া ব্যক্তি। বাবার মতে এমন ছেলেই নাকি আমার পাশে মানাবে। আমি বাবার কথা শুনে হাসতাম। আত্মীয়দের আনা পাত্রদের রিজেক্ট করে দেওয়ার পর তারা বাবার পাত্র খোঁজাখুঁজি দেখে কটাক্ষ করে বলতো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও মনের মতো জামাই পাবে না। কিন্তু বাবা সবার কথাকে ভুল প্রমাণিত করে তার একমাত্র মেয়ের জন্য পুরো শহর আঁতিপাতি করে খুঁজে একটা ডালিম কুমারী নিয়ে এসেছিলেন। সেই ডালিম কুমার একদিন দুপুরবেলা দেখতে এলেন আমায়, সাথে তার মা, বাবা আর বোন। অসময়ে দেখতে আসায় আমি বেশ বিরক্ত হয়ে মায়ের সঙ্গে চিল্লাচিল্লি করলাম। তবে আমার মা তো আমার মাই, কোনো কিছুতে তিনি রাগেন না। আমার কথায় পিঠে মা ঠান্ডা মেজাজে বললেন, রেডি হয়ে নে নুহা, ছেলেপক্ষ বসে আছে, রাগারাগি করে লাভ কি, একদিন তো বিয়ে করতেই হবে। মায়ের কথায় মাথা গরম হয়ে গেল আমার, তবে বাবা যাতে কষ্ট না পায় সেজন্য যেতে রাজি হলাম। দেখি কোন ডালিম কুমারের খোঁজ পেয়েছে বাবা। চোখ মুখ শক্ত করে কোনো সাজগোজ ছাড়াই খুব স্বাভাবিকভাবেই গেলাম। সবাই বসে কথা বলছে, আমি ঘরে না ঢুকে দরজার পর্দায় একটু ফাঁক করে দেখতে লাগলাম সবাইকে। ড্রয়িং রুমের সোফায় একজন অর্ধবয়সী মহিলার পাশে বসে আছে 20-22 বছরের একটি মেয়ে, সম্ভবত ডালিম কুমারের মা বোন। আর ষাটোর্ধ্ব একজন ভদ্রলোক আয়েশ করে চায়ের কাপে চিনি মেশাচ্ছেন, এটাই নিশ্চয় ডালিম কুমারের বাবা হবে। এবার আমি আর চোখে তাকালাম দক্ষিণের সোফার দিকে। ফর্সা মতো একজন লম্বা লোক বসে আছে সেখানে, গালে হালকা দাড়ি, পরনে নেভি ব্লু রঙের পাঞ্জাবি, দেখতে বেশ সুদর্শন। বাবার সাথে কথা বলার ফাঁকে ফাঁকেই হাসছে সে। প্রথম দেখায় বুঝে গেলাম এটাই বাবার পছন্দ করা সেই ডালিম কুমার। মা আমাকে পেছন থেকে এক নাগাড়ে ঠেলে যাচ্ছেন, ফিসফিস করে বলছে, আরে এখানে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছিস কেন? লুকোচুরি খেলার ইচ্ছে জাগলো নাকি? শোন, এসব ইচ্ছা জাগলে মাথা থেকে ঝেড়ে ফেল, যা ভেতরে যা। আমি গাইগুই করে বললাম, আমি তোমার সঙ্গে যাব। মা রেগে গিয়ে বলল, পাগল, এত বড় মেয়ে হয়েছিস তাও মায়ের আঁচল ধরা ছাড়া চলতে পারিস না? উফ মা, এত কথা বলছো কেন? মা ধমক দিয়ে আমার ডান হাত চেপে ধরে টেনে নিয়ে বলল, চল আমার সাথে। মায়ের পিছু পিছু আমি পর্দা ঠেলে ভেতরে ঢুকলাম। সবাই আমার দিকে তাকালো। প্রচণ্ড অস্বস্তিতে গাঢ় হয়ে দাঁড়ালাম আমি। ডালিম কুমারের বোন হাস্যোজ্জ্বল মুখে আমাকে নিজের পাশে বসালো। বড়রা সবাই আমাকে সহজ হওয়ার জন্য বললেন। সবাই খুব হাসি খুশি, যার ফলে মানিয়ে নিতে আমার তেমন সমস্যা হলো না। ওদের যে বিষয়টা আমার পছন্দ হয়েছিল তা হলো ডালিম কুমারের পরিবারের সবাই শিক্ষিত। ওরা কেউ আমাকে অন্য সবার মতো হেঁটে দেখতে বললেন না, উচ্চতা মাপলেন না, গায়ের রং ঘেঁষে দেখলেন না, চুলের সাইজ নিয়ে প্রশ্নও তুললেন না। আমাকে তারা খুব পছন্দই করলেন এবং আমাকে বেশ কিছু বই উপহার দিলেন। সর্বোপরি আমি ডালিম কুমারের পরিবারের ওপর মুগ্ধ হয়ে গেলাম। আমাকে আর ডালিম কুমারকে বলা হলো আলাদা করে কথা বলতে।
মা আমাকে ওনার সাথে জোর করে ব্যালকনিতে পাঠিয়ে দিলেন। আমি কিছু জিজ্ঞেস করলাম না। ডালিম কুমারী প্রথমে কথা শুরু করলো এবং আমার পছন্দ অপছন্দ জানতে চাইলো। আমি বই পড়তে ভালোবাসি কিনা, ঘুরতে যেতে পছন্দ করি কিনা, এইসব কিছু। আমিও নির্দ্বিধায় উত্তর দিলাম। কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম ডালিম কুমারের নাম নুহাশ। এই নাম শুনে আমি এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলাম যে বেশ কিছুক্ষণ একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। কি বলবো তা ভেবেই পাচ্ছিলাম না। আমার নামের সাথে এত মিল! কোনো ক্রমে যদি আমাদের বিয়ে হয়ে যায় তাহলে লোকে নাম শুনে ভাববে আমরা বুঝি একই মায়ের পেটের ভাই বোন। ব্যাপারটা কেমন বিদঘুটে লাগলো আমার। ডালিম কুমার বোধহয় সেটা বুঝতে পারলেন। তাই হেসে জিজ্ঞেস করলেন, মিস নুহা, আপনি কি আমাদের নামের ব্যাপারটা নিয়ে ইরিটেটিং ফিল করছেন? আমি হতচকিত হয়ে বললাম, না মানে নুহা, নুহাস নাম দুটো কেমন মিল না? কেমন ভাই বোন টাইপ লাগে। ডালিম কুমার মুচকি হেসে বললেন, আঙ্কেল মানে আপনার বাবা আমাকে পছন্দ করার পেছনে এটা কিন্তু প্লাস পয়েন্ট। মানে বাবার সাথে আপনার পরিচয় কিভাবে? পাবলিক লাইব্রেরিতে। আমি আর আব্বু নিয়মিত সেখানে বই পড়তে যাই। আঙ্কেলও তো বই পড়ুয়া মানুষ। ওখানেই দেখা আব্বুর সাথে। উনি প্রায়ই আমাদের বাসায় যেতেন। ফলে ওনার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রসঙ্গ কিভাবে উঠল তাহলে? বাসা থেকে বাবা মা বিয়ে দিতে চাচ্ছে শুনে আঙ্কেল আমাকে পছন্দ করলেন এবং আব্বুকে জানালেন যে আমার সাথে তিনি তার মেয়ের বিয়ে দিতে চান। তাছাড়া নুহাস নামটাও নাকি আঙ্কেলের মেয়ের সাথে যায়। আমার প্রতি ওনার একটা আলাদা অনুভূতি আছে বুঝতে পারি, যেটা বাবা ছেলের সম্পর্কে থাকে। আপনার বাবাকে আমার খুব পছন্দ। ওরকম সহজ সরল মানুষ আমি আদতে দেখিনি। কাকতালীয় ব্যাপার তাই না? নুহা আর নুহাস নাম দুটো আসলেই খুব মিল। আমাদের খুব মানাবে। আমি ভ্রু কুঁচকে বললাম, তাতে আপনি রাজি হয়ে গেলেন? ডালিম কুমার স্পষ্ট গলায় বলল, হুম। তবে আপনি চাইলে আপনার দেওয়া নামেও ডাকতে পারি মিস নুহা। আমি অবাক হয়ে বললাম, আমার দেওয়া নাম মানে? উনি কপালে ভাঁজ ফেলে খানিকটা ঝুঁকে বললেন, ডালিম কুমার। আমি থতমত খেলাম। এ লোক জানলো কিভাবে এটা? নিশ্চয় বাবা বলে দিয়েছে। বাবাকে নিয়ে আর পারা যায় না। ওদিকে নুহাস আমার দিকে তাকিয়ে ছোট ছোট চোখ করে হাসছে। গায়ে জ্বলে গেল আমার। কঠোর গলায় জিজ্ঞেস করলাম, আপনি যেন কিসের চাকরি করেন? নুহাস আগের মতোই হেসে হেসে বলল, কলেজে বাংলা পড়াই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, আপনি কি আমার সম্পর্কে সব কিছু জানেন? আমার আগে একটা প্রেম ছিল এবং সে আমায় ধোঁকা দিয়েছে। সে কাকে বিয়ে করেছে জানেন? আমারই কাজিনকে। আমার মনে হচ্ছে এগুলো সব আপনার জেনে রাখা উচিত। নুহাস মনোযোগী শ্রোতার মতো বলল, ওয়েল, তাহলে আমারটাও বলে ফেলি। আমি অবাক হয়ে বললাম, কি বলে ফেলবেন? নুহাস আলতো হেসে বলল, কলেজ জীবনে ওঠার পর আমারও একটা প্রেম ছিল, কিন্তু সেটা বেশি দিন টেকেনি। কারণ আমি বই পড়তে খুব পছন্দ করতাম। সেটা ওর মোটেও পছন্দ ছিল না। তাই দুজনের সম্মতিতেই ব্রেকআপ করে ফেলি। বিস্মিত কণ্ঠে আমি বললাম, এত সামান্য কারণে কেউ ব্রেকআপ করে? আপনি প্যাচআপ করে নিতেন। তার দরকার পড়েনি। ও অন্য কাউকে খুঁজে নিয়েছিল এবং বিয়ে করে তারা সুখীও আছে। আমি জিজ্ঞাসু চোখে তাকালাম। তারপর নুহাস নির্লিপ্ত কণ্ঠে বলল, এরপর আর সম্পর্কে জড়াইনি। ভাবলাম বিয়ে করে একেবারে বইয়ের সাথেই প্রেম করব। আমার পছন্দের তালিকায় ১ নম্বরে আছে বই পড়ুয়া মেয়ে, যে বইয়ের সাথে সাথে স্বামীকেও ভালোবাসবে। আমি আগ্রহ নিয়ে নুহাসের কথাগুলো শুনছিলাম। কেন জানি না ওর চিন্তাভাবনা, ধ্যান ধারণা আমার পছন্দ হয়ে গিয়েছিল। যেমনটা আমি চাইতাম ঠিক সেই রকমই ছিল সে। আলাপচারিতার শেষ পর্যায়ে নুহাস আমাকে জিজ্ঞেস করলেন, ডালিম কুমারের কুমারিনী হতে রাজি আপনি মিস নুহা? আমি লজ্জাবতীর রূপ ধারণ করে উত্তর দিয়েছিলাম, ডালিম কুমারের কুমারিনী হতে রাজি আমি, মিস্টার নুহাস। আমার উত্তর শুনে নুহাস মুচকি হেসে তার পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা রঙের ছোট বাক্স বের করলো। সেটা খুলে একটা আংটি বের করে আমার আঙ্গুলে পরিয়ে দিয়ে কেঁপে যাওয়া গলায় বলল, আপনি আমার ব্যক্তিগত ডালিম কুমারী, তাই চিহ্ন এঁকে দিলাম। ভালোবাসার নতুন আরেক অধ্যায় শুরু করতে চাই আপনার সাথে। পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখতে চাই সারা জীবন। আপনার সুখ দুঃখের ভাগীদার হতে চাই। আমি মুগ্ধ হয়ে শুনে গেলাম নুহাসের কথা। অতঃপর বিয়েতে পিছিয়ে যাওয়ার কথা ভাবলাম না। জীবনকে নতুন রূপে গড়ে তোলার জন্য বিবাহে চূড়ান্ত সম্মতি দিলাম আমি আর নুহাস। দুই পরিবারই যখন রাজি তখন তারা আর দেরি করতে চাইল না। বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলল সেই দিনই। বিয়েতে কোনো দেনা পাওনা ছিল না। গুনে গুনে ঠিক ১৫ দিন পর জাঁকজমকভাবে
আমার বিয়ে হয়ে গেল নুহাসের সাথে। আমি লিগ্যালি ডালিম কুমারিনী হয়ে গেলাম। সংসার জীবন শুরু হয়ে গেল তখন। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসাটাও হয়ে যায়। আমি নিজের চাকরি, সংসার সবই সামলাতে পারছিলাম শুধু শ্বশুরবাড়ির সাপোর্টের কারণে। নুহাসদের মতো ভালো পরিবার আমি কোথাও দেখিনি। সবাই এত বন্ধুত্বপূর্ণ যে সেই পরিবারের আমার কখনো কষ্ট হয়নি। আমি নুহাসকে ডালিম কুমার ডাকতাম বলে ও আমার নাম দিল ব্যাং। এভাবে খুনসুটিতে কেটে যাচ্ছিল দিনগুলো। একসময় আমার কোল আলো করে এলো আমার ছেলে। নুহাস প্রায়ই ভেঙিয়ে বলতো, নুহা, এ আমার ব্যাঙাচি। আমি রেগে জ্বলন্ত চোখে তাকাতেই মিনমিন করে বলতো, না না, তুমি আমার ডালিম কুমারিনী, এ আমার ডালিম পুত্র। মানুষের জীবনে উত্থান পতনের ঢেউ জনম ভরে বইতেই থাকে। কখনো সুখের চাদরে জীবন ঘেরা, তো কখনো দুঃখে ভরপুর জীবন। তবে এগুলো ক্ষণস্থায়ী, কেননা দুঃখের পরেই সুখ আসে। জীবনের চলার পথকে মসৃণ করতে প্রচেষ্টার পাশাপাশি একজন ভালো মনের মানুষও প্রয়োজন। আমাদের জীবনের চলার পথ সবসময় বন্ধুত্বময়। আজ যখন নীরবে নিভৃতে বসে বিগত দিনগুলোর কথা ভাবি এবং গভীরভাবে চিন্তা করি, তখন বুঝতে পারি সেসব ছিল আমার ডায়েরির একটি দুঃসময় ঘেরা পৃষ্ঠা। জীবনের নেওয়া অন্যতম এক কঠিন পরীক্ষা। তবে শেষ অবধি সবার সহযোগিতায় সেই কঠিন পরীক্ষাতে আমি পাশ করতে পেরেছি এবং আজকের জীবনটা লাভ করেছি। মিথিলাপুর আর তৌহিদ জাপানেই থাকে। তাদের একটা ৩ বছরের মেয়ে আছে। তবে তৌহিদের অসুখটা আজও পুরোপুরি সারেনি। আর কোনোদিন সারবেও কিনা তা জানা নেই কারোর। তবে এ পর্যায়ে এসে বলতে পারি, মানুষের জীবনে ভালোবাসা একবার আসে না, দ্বিতীয় বা তৃতীয়বারও আসতে পারে। বরং কোনো ভালোবাসাকে আমরা ভুলতে পারি না। তৌহিদের প্রেমে পড়াটা ছিল মরীচিকা, যার পেছনে ছুটতে গিয়ে একসময় আমি দহনক্রিয়ায় পুড়তে পুড়তে কয়লা হয়ে গিয়েছিলাম। কিন্তু দিন শেষে আমি ভালো আছি। আমার মতো এমন কত মেয়ে আছে যারা কম বয়সে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকে ভুল পথে চালিত করে মরুভূমিতে হারিয়ে যায়। দিন শেষে তারা আফসোস করে। তবে আমার জীবনে একাকী বিকেল এখন খুব কমই আসে। সব বিকেলেই নিজের ভালো লাগা, মন্দ লাগা প্রকাশ করার জন্য নিজস্ব একটি ডায়েরি থাকে। নুহাস নামক সেই ডায়েরিটি আমার সব দুঃখ যন্ত্রণা নিজের করে নেয়। আলাদিনের দৈত্যের মতো আমার সব চাওয়া পাওয়া পূরণ করায় মগ্ন থাকে সে। একইভাবে আমিও তার আবদার পূরণে সচেষ্ট থাকি। দুজনেই একে অপরের একাকী বিকেলের সঙ্গী। যেন আমার জীবনে আকাশে নুহাসের মতো কোনো চাঁদ ছিল বলেই চারপাশের জগৎটা হয়ে উঠেছে নক্ষত্রের ন্যায় উজ্জ্বল। নুহাস নামক ডালিম কুমারটাকে আমার সকল রক্তিম বিকেলের সঙ্গী হিসেবে আজীবন পাশে চাই, খুব করে চাই। সমাপ্ত।